দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক আপনারা জানেন যে গত বৃহস্পতিবার এই সরকার তাদের প্রথম বাজেটটি দিয়েছে এবং এটি বিএনপি সরকার প্রায় ২০ বছর পর আরেকটি বাজেট দিল এবং সব মিলে এই বাজেটটির আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। তো এই বাজেটে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সেই সঙ্গে কর কাঠামোটি কেমন হয়েছে এবং সব মিলে এই বাজেটটি সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের জন্য কতটা সহায়ক এবং তার প্রভাব শিল্প বিনিয়োগে কিভাবে পড়বে সে বিষয়টি নিয়েই আমরা সাজিয়েছি আজকের বিস্টক। আমরা অতিথি হিসেবে পেয়েছি শাহরিয়ার স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম। যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সাথে শ্রোতা দর্শক মণ্ডলীকে। জি, আমরা তো দেখলাম যে এই সরকার প্রথম যে বাজেটটি দিলেন সে বাজেটটির আকার ৯,৩৮,০০০ কোটি টাকা, যে কথাটি আমি আগেই বললাম। অনেকে বলছেন যে এই বাজেটটি বড়, কেউ বলছেন জিডিপির তুলনায় এই বাজেটটি কম, কেউ বলছেন যে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার একটা চেষ্টা করেছেন অর্থমন্ত্রী এই বাজেটের মধ্য দিয়ে, আবার চেষ্টা করেছেন যে অর্থনীতিতে তিনি গতিশীলতাও আনতে চান, ব্যবসার খরচ কমিয়ে মূল্যস্ফীতি কমাতে চান। তো আপনার সঙ্গে এই বাজেট নিয়ে আলোচনার আগে আমরা একটু রিপোর্টটি দেখে আসি যে আসলে বাজেটে অর্থমন্ত্রী কি বার্তা দিতে চেয়েছেন, কি পদক্ষেপ নিতে চেয়েছেন, টাকার যোগানটা কিভাবে আসবে, আমরা একটু রিপোর্টটি দেখি। প্রায় ২০ বছর পর এই জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বাজেট পেশ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন তার জীবনের প্রথম বাজেট পেশ করেন তখন বাস্তবতা খুবই ভিন্ন। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের চ্যালেঞ্জ আর রাজস্ব আহরণের চাপ, এসব নানা সংকটের মধ্যেও তিনি সাহস দেখালেন ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট দেয়ার। ঘাটতি থাকছে ২,৪৩,০০০ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫%। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামের এই বাজেটে সংকটকে না এড়িয়ে বরং সাহস নিয়ে তা মোকাবেলা করে অর্থনীতিতে আনতে চেয়েছেন গতিশীলতা। তিনি ঠিকই মনে রেখেছেন মার্কিন অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের কথা, সংকটই কাঠামোগত সংস্কারের সুযোগ করে দেয়। আর সরকার ৩ ধাপে সেই গতিশীলতা আনতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। যাকে আমরা 3R, রিকভারি, রেস্টোরেশন এন্ড রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন স্ট্র্যাটেজি। অর্থনীতিতে গতিশীলতা আনার পাশাপাশি মানুষকে স্বস্তি দিতে চেয়েছেন অর্থমন্ত্রী। জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনতে বাজেট প্রস্তাবে বিবেচনায় নিয়েছেন সবার জন্য উন্নয়ন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান সহ 10টি প্রধান অগ্রাধিকার। উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে নিত্যপণ্যে কমানো হয়েছে উচ্চকর, করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে, বিভিন্ন খাতে থাকছে ভর্তুকিও। মূল্যস্ফীতি ধরে রাখার লক্ষ্য ৭.৫%। বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। কম আয়ের মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ড, প্রবাসী কার্ড সহ সামাজিক নিরাপত্তায় আনা হয়েছে নতুনত্বও। সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে পে স্কেলের ঘোষণাও। নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মানুষ। জনগণের দেয়া করের বেশিরভাগই খরচ হবে বেতন ভাতা, সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা, পেনশন সহ সরকার পরিচালনা ব্যয়। অর্থমন্ত্রী আমলে নিয়েছেন বিএনপির দেয়া নির্বাচনী ইশতেহারও। তাই তো বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে প্রস্তাব করেছেন দেশীয় শিল্প সম্প্রসারণে কর অব্যাহতি এবং শুল্ক ভ্যাট ছাড়ের। আমাদের লক্ষ্য বর্তমান ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। এই যে সরকার এত ব্যয় করছে, কিন্তু সেই টাকা আসবে কোথা থেকে? সেক্ষেত্রে আবারও মিল্টন ফ্রিডম্যানের কথাই বলতে হবে। তিনি বলেছিলেন, সরকার কত ব্যয় করছে সেদিকে নজর রাখুন,
কারণ সেটি প্রকৃত করের বোঝা নির্ধারণ করে। তাই অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবে স্বস্তির বিপরীতে আছে করের অস্বস্তিও। একদিকে সংকট কাটিয়ে অর্থনীতিতে গতিশীলতা আনতে নানামুখী পদক্ষেপ, অন্যদিকে জনগণকে স্বস্তি দিতে সুরক্ষা ভিত্তিক ব্যয়ের মডেল। কিন্তু এই দুয়ের সমীকরণ কিভাবে মেলাবেন অর্থমন্ত্রী? গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। যে আমরা রিপোর্টটি দেখলাম যে এখানে অর্থমন্ত্রী বলেছেন যে তিনি অর্থনীতিতে গতিশীলতা আনতে চান এবং মানুষকে স্বস্তিও দিতে চান, এবং সেক্ষেত্রে তিনি 3টি পরিকল্পনার কথা বলেছেন। প্রথমত অর্থনীতির পুনর্গঠন, 2 হচ্ছে উত্তরণ, 3 হচ্ছে সমৃদ্ধি। এবং গতকালকে যে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন সেখানেও তিনি বলেছেন যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে 4র্থ বছরে গিয়ে, অর্থাৎ সমৃদ্ধির ওই জায়গাটিতে পৌঁছতে। তো এই যে অর্থমন্ত্রী যে বাজেটটি দিলেন গতিশীলতা আনার জন্য, আপনারা ব্যবসায়ীরা কিভাবে এটাকে দেখছেন? এটি কতটা বিনিয়োগ বান্ধব এবং কর্মসংস্থানের জন্য সহায়ক হবে? আসলে আন্তরিকতার তো ঘাটতি নেই, জি সাধ্য অনুযায়ী ওনারা চেষ্টা করেছেন, জি কিন্তু এইটাকে প্রয়োগ করবেন কারা? এটা তো চাঁদের দেশের লোক এসে করবে না। এই অতীতেও যারা করেছিলেন তারাই এটা প্রয়োগ করবেন। জি আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বলছেন। অবশ্যই সেখানে যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয় তাহলে সবকিছুই বেঁচতে যাবে। তার কারণ আপনি আমাদের উৎপাদন ব্যয় কমাবেন, আপনি উৎপাদন ব্যয়ের শুরুতেই বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বেড়েছে, ইন্টারিয়াম গভর্নমেন্টের সময়ও বেড়েছে, বিগত সরকারের সময়ও বেড়েছে, আবার নতুন করে বাড়লো, এবং আবার নতুন করে কোন দিন আবার নতুন ঘোষণা আসবে সেটাও আমরা জানি না। এটাই শেষ বাড়া তাও না। একটা স্থিতিশীল শিল্পায়নের জন্য একটা মিনিমাম 5 বছর 10 বছরের একটা তো প্ল্যানিং থাকবে, সেই প্ল্যানিংটা তো আমাদের দেশে নাই। এই ইউটিলিটি ছাড়া তো কোনো প্রোডাকশনই হবে না। এই ইউটিলিটিটার মধ্যে গ্যাস বিদ্যুৎ প্রধান, আর গ্যাস বিদ্যুতের প্রথম ব্যবহারকারী হলাম সবচেয়ে বাল্ক ইউজার আমরা, স্টিল সেক্টর। সেখানে আমাদের ইতিমধ্যেই যেই দামটা নতুন করে বাড়লো, প্রায় 3-3.5 হাজার টাকার একটা এফেক্ট এসে গেছে। আবার নতুন করে ভ্যাটের মধ্যে আমাদের প্রায় 700-800 টাকা কস্ট বাড়িয়ে দিলেন। আমাদের বাজারটা এমনিই উঠানামা করে। আমরা যেই সমস্ত উন্নয়ন কল্পকাহিনী এর মধ্যে আছে, এর মধ্যে একটা 1/3 বলতে পারেন রডের একটা কস্ট থাকবেই সমস্ত স্থাপনার মধ্যে। সেখানে যেই ব্যয়টা বেড়ে যাবে, এটা তো সরকারের ব্যয়ও বাড়বে, প্রাইভেট সেক্টরও বাড়বে। তো এই ক্ষেত্রে আমরা আশা করব, সরকার অনেক দিকেই ছাড় দিয়েছেন, এই 700-800 টাকা যদি এটা ছাড় দিয়ে দেন তাহলে অন্তত এইটুকুর প্রভাব কমবে। আর বিদ্যুতের দাম যেটা বেড়েছে, আমাদের ক্ষেত্রে বাড়ার কোনো যুক্তিকতা আমরা দেখিনি। যে গণশুনানি যেটা হয়েছে সেখানেও তেমন কোনো যুক্তি তারা তুলে ধরতে পারে নাই, বরঞ্চ বিপক্ষে আমাদের নেতৃবৃন্দ অনেক ভালো ভালো যুক্তি তুলে ধরেছেন, যার ফলে বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু সেটাকেও ওই লোক দেখানো গণশুনানি করে দাম বাড়িয়ে দেওয়া হলো। আমাদের এই সরকার বিগত সময়ে যখন ক্ষমতায় ছিল তখন বিদ্যুতের সিস্টেম লস 30% থেকে 40% পর্যন্ত ছিল, সেইটা নিয়ে তারা দেশ চালিয়েছেন। আর এখন বিদ্যুতের সিস্টেম লস 10%-এর মধ্যে আছে। আর আমাদের যারা বাল্ক ইউজার, যারা আমাদের সাবস্টেশন একটা মিটার, আমার ফ্যাক্টরিতে একটা মিটার 133 to 132, তারপরে আমরা 33,000 কেবিল লাইন দিয়ে ইন্ডাস্ট্রিগুলি চালাই। আমাদের সাবস্টেশন একটা মিটার আছে, ফ্যাক্টরিতে একটা মিটার আছে, আমাদের লাইন লস বলতে 0। তো আমাদের এখানে তো কোম্পানির আরও লাভ করতেছে, সেখানে কেন বাড়বে? তো এইগুলি বিবেচনায় নিয়ে সরকার আশা করি যদি কনসিডার করে তাহলে আমাদের উৎপাদন ব্যয় কমবে, তাহলে সেখানে মানে একটা উন্নয়নের জোয়ার আসবে, যে জোয়ারটা আপনাদের স্বপ্ন দেখাচ্ছেন। আপনি যে কথাটি বললেন যে বিদ্যুৎ, আমরা তো জানি যে বিদ্যুতের সবচেয়ে বেশি ব্যবহার হয় আপনাদের এই স্টিল সেক্টরে, বিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি, সেক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। আবার বাজেটে আপনি যেটি বললেন যে বাজেটে যে ভ্যাট বাড়িয়ে দেয়া হয়েছে, এর ফলে টন প্রতি 700 থেকে 800 টাকা রডের দাম বাড়বে। এর ফলে সরকারের উন্নয়ন ব্যয়ে কি ইম্প্যাক্ট পড়বে? অবশ্যই। এইগুলি সবগুলির মধ্যে আমরা এর মধ্যে যে ইউটিলিটিগুলি আমরা ব্যবহার করি, যেই কম্পোনেন্টগুলি আমরা সাথে সাথে ব্যবহার করি, সবগুলোর উপরেই ভ্যাট। যেমন আমরা ফেরোয়ালাই ব্যবহার করি, সেখানেও ভ্যাটের বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটার এফেক্ট এটার মধ্যে আসবে। আমাদেরও যে কিছু বাই প্রোডাক্ট আমরা যেগুলি ইউজ করি, সবগুলির মধ্যে এই কস্ট এফেক্ট আসবে। এই 800 টাকাটা যে 3000 টাকা হয়ে যাবে। আপনার বিদ্যুতের দাম ডাইরেক্টলি আমাদের 1700-1800 টাকা আসছে, এটা যে 3000-3500 টাকার এফেক্ট আসবে। আর স্টিলের মার্কেট এমনি উঠানামা করে, একটা সিজনাল দাম বাড়া আছে, তারপরে মন্দার সিজনে কমে। এইগুলির মধ্যেও এই সবসময় এই সাস্টেনেবল ডেভেলপমেন্টগুলি করতে গেলে
সরকার যেটা পরিকল্পনাগুলি নেবেন সেগুলি যদি এইগুলিকে মাথায় রেখে যদি না করা হয় প্রজেক্টগুলি, তাহলে কিন্তু ঠিকাদাররা কাজ করবে না। এবং আমাদের প্রাইভেট সেক্টরও যে কাজগুলি হবে এইগুলিও তো মানে ব্যয় বেড়ে গেলে মানুষ তখন থমকে যায়। যেমন আমাদের সবচেয়ে বড় ইউজ মনে করেন রডের দাম বেড়ে গেলে ওই সাইডই বন্ধ হয়ে যায়। সামনে তো ইটের দাম বেড়ে গেলে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সিমেন্টের দাম হঠাৎ করে বেড়ে গেলে সাইড বন্ধ হয়ে যায়। আর সরকার কিন্তু বাজেটে 3 লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, হ্যাঁ এটা তো দেশের তো উন্নয়নের একটা বিরাট কাজ থেমে গেছে। মাঝপথে যে কর্মকাণ্ডগুলি থেমে গেছে, এইগুলিকে যদি সমন্বিতভাবে করা হয়, শুধু যোগাযোগ ব্যবস্থা করলেন, আপনি ইউটিলিটি দিতে না পারলেন না, তাহলে তো সেই জায়গায় সেই ব্যবহারটা আসবে না। হ্যাঁ, আপনার যেই 18টি জেলাকে কেন্দ্র করে পদ্মা ব্রিজ হওয়ার পরে যেই কর্মকাণ্ডগুলি হওয়ার কথা ছিল সেগুলি তো হয় নাই। আপনি সেখানে গ্যাস বিদ্যুৎ দিতে পারেন নাই, তাহলে কেমন করে হবে? আপনি এখনো আমরা সাস্টেনেবল গ্যাস পাচ্ছি না, গ্যাসের প্রেশার নাই, গ্যাসের শুধু আমরা তো গ্যাস বাদ দিয়ে কিভাবে চালানো যাব সেইগুলি আমরা চেষ্টা করতেছি। তার মানে আপনি বলছেন যে ব্যবসার খরচ এক্ষেত্রে আপনাদের সেক্টরে প্লাস বাড়বে এবং আরও অন্যান্য সেক্টরেও বাড়বে। কিন্তু গতকালকে অর্থমন্ত্রী যে বাজেট পরবর্তী যে সংবাদ সম্মেলন করেন, এটা সব সময় সব অর্থমন্ত্রীরা করে, এটা একটা রীতি পরিণত হয়েছে রীতিতে। সেখানে তিনি জানিয়েছেন যে মূল্যস্ফীতি কমানোর জন্য তারা চেষ্টা করেছেন ব্যবসার খরচটা কমানোর, ব্যবসার খরচ কমিয়ে তারা মূল্যস্ফীতি কমাবেন। তো আপনি কিভাবে দেখছেন এটা? ব্যবসার খরচ কমাতে গেলে আমার ব্যবসার খরচ কি, আমার যত প্রসেসগুলি আছে, আমার ব্যাংক কস্টটা তো প্রথম ধরতে হবে। ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, সরকার যদি ব্যাংক থেকে ঋণ নেয় তো আমাদের দিবে। আমাদের 6টা বছর যাবৎ, বিগত 6 বছর যাবৎ সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ। তো আমাদের ইন্ডাস্ট্রিগুলি সিক হয়ে গেছে। এগুলি বিবেচনায় নিয়ে সরকার প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করছে। সেই প্রণোদনাগুলি নিতেও তো টাকা পয়সা লাগে, টাকা পয়সা ছাড়া তো ওই প্রণোদনা পাওয়া যাবে না। ওইখানে যদি আমাকে 6% বা 7% ইন্টারেস্ট আমাকে টাকা দেয়, আমার আগেই যদি 5% বা 10% দিয়ে দিতে হয়, তাহলে তো সেই কস্টটা আবার নর্মাল কস্টের চাইতে বেশি হয়ে গেল, ব্যবসায় এফেক্ট হবে। এই জন্য ওই যেটা বললাম, ইমপ্লিমেন্ট করার জন্য যেই লোকগুলি মাঝখানে থাকবে তাদেরকে মোটিভেশন দিতে হবে, তাদেরও দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে, যারা ব্যবসায়ীকে ফ্যাসিলিটেট করবে। ওখানে বসে তারা যেন আবার একটা চাঁদা আদায়কারী সংস্থা না হয়ে যায়। হ্যাঁ, না, এখানে ওই কথাতে আমরা একটু পরে আসছি। অর্থমন্ত্রী তার বক্তব্যে যেভাবে ব্যবসার খরচ কমিয়ে আনার কথাটা বলছেন, সেটা বিষয়টা এরকম যে ডিরেগুলেশন করা। অর্থাৎ দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা যখন লাইসেন্স নিতে যান তখন তার অনেক সময় ক্ষেপণ হয়, সেখানে স্পিড মানির ব্যাপার থাকে, সেটি তিনি বলেছেন। বিভিন্ন ক্ষেত্রে ছাড়পত্র, অনুমোদন, এই যে তারপর পণ্য ছাড়াতে, খালাস করতে, পোর্ট ফেসিলিটিসের সমস্যা, এই সমস্ত কারণে যে ব্যবসার যে খরচটা বাড়ে সেটা দিন শেষে সেই পণ্য কিংবা সেবায় যুক্ত হয়, এতে করে জিনিসপত্র বা পণ্যের দামটা বাড়ে। তো সেই ক্ষেত্রে অর্থমন্ত্রী বলেছেন যে এগুলো যদি তারা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে জিনিসপত্রের দামটা হয়তো কমে আসবে বা মূল্যস্ফীতি কমে আসবে। না, এইগুলি তো আসেই, কিন্তু ওই জন্যই দরকার আপনি এগুলি ইমপ্লিমেন্ট করবেন কাকে দিয়ে। সেই ইমপ্লিমেন্ট করার জন্য তো সেই ম্যান পাওয়ার এক্সপার্টগুলি তৈরি করতে হবে, সেই এক্সপার্টগুলি আপনার সিনসিয়ার হতে হবে। যেমন আপনি ধরেন এই আদ্দিন হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটলো, যে এটাকে বন্ধ করে দিলেন, বন্ধ করে দেওয়া একটা সলিউশন। এটা এত বড় একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, এখানে অনেক লোক সেবা নিচ্ছে, এটাকে অন্যায় করে থাকলে তার পানিশমেন্ট আছে, কিন্তু বন্ধ না করে দিয়েও তো করা যায়। তো সেইটা না করে আপনি টোটাল এইখানে যে রুগীগুলি সেবা নিত এরকম আরেকটা প্রতিষ্ঠান আপনি রাতারাতি করে দিতে পারবেন। সেইটাকে কীভাবে ওই সুরক্ষা দিয়ে চালু রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই ব্যবস্থা করার জন্য ওই যে সমন্বিত চিন্তা ভাবনার লোক তো ওখানে নেই। সে যে একেবারেই আপনার মাথা ব্যথা হয়েছে, মাথাটাই কেটে দেন। আপনি বলতে চাচ্ছেন যে সরকার যে পদক্ষেপেই নিক সেগুলো আসলে যারা বাস্তবায়ন করবেন, যে সমস্ত কর্মকর্তা কর্মচারী, তাদের আন্তরিকতার সাথে তাদের সমন্বিত চিন্তা ভাবনা থাকতে হবে। যেমন ধরেন এই যে আপনি বাজেটে একটার উপরে ট্যাক্স বাড়ালেন, এইটার ব্যবহারকারীরা যাতে এটা ইউজ করতে পারে সেই ফ্যাসিলিটি আপনাকে করে দিতে হবে। আমার বায়াররা যাতে কিনতে পারে সেটার ফ্যাসিলিটি করে দিতে পারেন। তো এইগুলি আমার কথা হলো, আগে যেখানে আমার 40% সিস্টেম লস দিয়ে আপনি চালায় আসছেন বিদ্যুৎ, আজকের প্রেক্ষাপট ভিন্ন। আমরা নিজেরাই নিজেদের আপগ্রেড করেছি। আমাদের
এই যে বিদ্যুতের সিস্টেম লস আগে যেটা ছিল, এই বিদ্যুৎ মন্ত্রী এক সময় বলছিল আমাকে একটা সেমিনারে যে ভাই আমি একটা স্টিল মিল করতে গেছিলাম সিরাজগঞ্জে, আমি যে দেখছি ওইটা চুরি না করলে আমার মিল চলবে না, আমি এই জন্য ওই ব্যবসা করি নাই। আর আমি ওখানে বলছিলাম যে আমরা বাল্ক ইউজার, আমাদের জন্য রেটটা একটু এক্সট্রা ফ্যাসিলিটি করে দেন যাতে আমরা সঠিকভাবে বিল দিয়ে ব্যবসাটা করতে পারি, আর আপনাদের কর্মকর্তাদের বেতন ভাতার সংস্কার করে দেন যাতে তারা সম্মানের সাথে চাকরিটা করতে পারে। উনি ওই দিন বলেছিলেন যে এটা আমি দেখছি এটা চুরি ছাড়া করা যাবে না, এই জন্য আমি করি নাই, আর আমি সরকারি চাকরি করি নাই এই জন্য যে এই বেতন আমার পোষাবে না। কিন্তু আমরা সেটা প্রমাণ করেছি, আমরাই কিন্তু নিজেদের উদ্যোগে সাবস্টেশনে একটা মিটার আমার মিলে একটা নিয়ে করে আমার অন্য মিলগুলিকে আমি সেইভাবে করে চালু করে দিয়েছি, আমরা শতভাগ বিল দিয়ে চালাচ্ছি এখন আল্লাহর রহমতে। তো এইটা ব্যবসায়ীদের পক্ষে সম্ভব, ব্যবসায়ীদের পক্ষে অসম্ভব হয়ে যায় তখন আমি দিচ্ছি আরেকজনে দিচ্ছে না, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে না, তাদের সাথে তো আমরা কম্পিটিশনে টিকতে পারবো না। আপনি ভ্যাট না বাড়িয়ে এখনও যদি সঠিক ভ্যাট আদায় করা যায় তাতে অনেক আগাবে, আর যত বাড়াবেন তত অ্যাবিউশন বাড়বে, অনিয়মের সংখ্যা বাড়বে। আপনি যেখানে প্রফিট কম ওখানে অনিয়ম কম হবে। তো এই যে আমাদের দেশে সিস্টেম লস, এত টাকা পাচার হলো কেন? আগে সরকারি কাজে আমরা শুনছি 10% সিস্টেম লস ছিল, আর এখন সেটা 70% হয়ে গেছে। 70% টাকা তো আর দেশে রাখা যায় না, ওইটা বাইরে চলে গেছে। আজকে আপনি যত উন্নয়ন কর্মকাণ্ড হবে ওইগুলিকেও বিবেচনায় নিতে হবে যাতে 70% কাজ হয়, বাকিটা ভাগযোগ করে নিলেও আমাদের দেশের অত ক্ষতি হবে না। কিন্তু 70% যদি ফাঁকি হয়ে যায় ওই টাকা দেশে থাকবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকার যে বাজেট বাস্তবায়ন করবে কিংবা বাজেটের মধ্যে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দেওয়ার কথা বলেছে সেগুলোর ইমপ্লিমেন্টেশন যেহেতু সরকারি কর্মকর্তাদের মধ্য দিয়েই হবে, আমলাদের মাধ্যমে হবে, তাদের ক্ষেত্রে আপনাদের আস্থাটা আসলে আপনারা রাখতে পারছেন না কেন? আস্থা বিগত দিনের অভিজ্ঞতায় আমরা রাখতে পারছি না। যেমন আমাদের যে কোনো মাল আমরা আমদানি করি, আমাদের ফিক্সড ডিউটি, আমাদের যেই দামই আমরা আনি না কেন এখন আপনার 2700-2800 টাকা দিতে হয়, 1800 টাকা দিতে হয়। এইটা আমাদের মানে ওই কাস্টমের কমিশনারকে খুশি করার অন্য কোনো কারণ নাই। কিন্তু আমাদের ওই মালের সাইজ যদি একটু বড় হয়ে যায়, বড় হলে আমাদের কেটে নিয়ে আসার সুযোগ আছে, ওখানে ওই পলিসিতে বলা আছে গ্রাহক তার নিজস্ব খরচে কেটে নিয়ে আসবে, অথবা তার ভ্যাটের একটা ওই কাস্টম ডিউটির ইন্সপেক্টর একজনকে স্কট দিয়ে দিবে, আমার ফ্যাক্টরিতে এনে ভ্যাট কাস্টম ইন্সপেক্টরের উপস্থিতিতে ওটাকে মেল্টিং করে এনবিআরকে ভিডিও রিপোর্ট দিতে হবে। কিন্তু সেটা না করে তারা ওইটাকে আটকায় রাখবে, এক্সামিনের কথা বলে আমার কাছ থেকে দেওয়ার কষাকষি করে টাকা আদায় করবে, তারপরে ছাড়বে, না হলে আমার ওইটা ফালায় রেখে 2 কোটি টাকা জরিমানা করে দিবে। তার মানে আপনি করাপশনের কথা বলছেন। কিন্তু অর্থমন্ত্রী কালকে সংবাদ সম্মেলনে বলেছেন যে যেহেতু এই বাজেটের মধ্য দিয়ে পে স্কেলের ঘোষণা এসেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে, তিনি আশা করছেন দুর্নীতি কমবে। আপনি কতটা মনে করেন সেই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নেব। তার আগে বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আপনি এটা বলবেন যে অর্থমন্ত্রীর এই আশাটা কতখানি আসলে আমরাও কতখানি আশা করতে পারি বা বাস্তবতা কি বলে। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি শাহরিয়ার স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম। আমরা আলোচনা করছি বাজেট নিয়ে। জি, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন করেছিলাম সরকারি কর্মকর্তাদের যে কারাপশনের কথা আপনি বললেন, কিন্তু অর্থমন্ত্রী গতকালকে আশা করেছেন যে নতুন বেতন ভাতা যেহেতু বাড়বে সেক্ষেত্রে তিনি আশা করছেন যে দুর্নীতি অনেকখানি কমবে। আপনারা তার কথায় কতখানি আশ্বস্ত হতে পারছেন কিংবা আপনারা কি ভাবছেন? আসলে আপনি যতই বাড়িয়ে দেন না কেন, এই লোকগুলি তো পুরাতন লোকই, একবার অনিয়মের সাথে যদি জড়ায় যায় সে ওখান থেকে ফিরে আসতে সময় লাগে। তা আপনি বাড়াবেন কত টাকা? ওখানে তো কোটি কোটি টাকার ব্যাপার। আপনি বাড়াইছেন কত? 10,000 টাকাকে তার 10,000 টাকা বাড়াই দিচ্ছেন, হয়তো 20,000 টাকা করে দিচ্ছেন, সেটা দিয়ে তো তার কোটি কোটি টাকার স্বপ্ন তো মিটবে না। ওইটাই যারা অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, অনেকে আছে না পেয়েও হ্যাপি থাকে, সব জায়গায় ভালো মন্দ আছে, তো ওই লোকগুলিকে বাছাই করে নিয়ে আসতে হবে আপনার। সবাই তো খারাপ না, ভালো লোকও আছে। আপনার প্রশাসনে শুধু দলীয় লোক না খুঁজে অনেস্ট লোক খুঁজতে হবে, যেটা জিয়াউর রহমান সাহেব যেগুলি খুঁজতেন। সে যেই দলেরই হোক, ভালো লোক হলে তাকে
ভালো জায়গায় বসানোর চেষ্টা করতেন। আপনি ওই লোকগুলোই আছে বলতে কাদেরকে বোঝালেন? যারা এখনো তো আমরা এই শুনতেছি যে 300 কোটি টাকা অলরেডি দর কষাকষি হয়ে গেছে এমবিআর এর চেয়ারম্যান বানানোর জন্য। করাপ্টেড কর্মকর্তাদের কথা বলছেন। যদি তারা 300 কোটি টাকা দিয়ে যদি সে চেয়ারম্যান হয়, সে তো 900 কোটি টাকা কামাই করবে, না হলে কেন করবে? এই ধরনের আওয়াজগুলি আসে কোত্থেকে? একেবারে শূন্য থেকে তো আসে না, কিছু যা রটে তার তো কিছু না কিছু বটে। তো আমরা আশা করব এই দিকে সরকার যথেষ্ট দৃষ্টি রাখছেন আশা করি। প্রধানমন্ত্রী নিশ্চয়ই এগুলি নজরে রাখেন। অনেক জিনিসই আমরা যেভাবে দেখি সেইভাবে উনি প্রতিহত করার চেষ্টা করেন। এইগুলি দিয়ে যদি আমাদের সুশাসন প্রতিষ্ঠিত না করা যায়, তাহলে সব প্রচেষ্টাই ব্যর্থ হবে। তার কারণ যারা ইমপ্লিমেন্ট করবে, প্রয়োগ করবে, তাদেরকে একদিকে আপনার সুযোগ সুবিধা দিতে হবে, আরেকদিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদেরকেও একটা অভিযোগ নিয়ে গেলে আমরা এখন অভিযোগ করতে সাহস পাই না, যা আমি অভিযোগ করতে চাই না উল্টা বিপদে পড়ে যাই। এই সাহসটা তো আমাকে দিতে হবে। আমাদের কাছ থেকে যখন পার্সোনালি কথাগুলি শুনবেন, শোনার পরে যদি সেগুলির অ্যাকশন হয়, তাহলে নিশ্চয়ই এগুলি বন্ধ হয়ে যাবে। মোটিভেশন না থাকলে হবে না। আপনি তাকে সুযোগ সুবিধাও দিতে হবে, আবার জবাবদিহিতার আওতায় আনতে হবে। জি, আপনি যে কথাটি বললেন যে পরিমাণ বেতন বেড়েছে, সেই বেতন দিয়ে কর্মকর্তাদের, মানে করাপ্টেড কর্মকর্তাদের কোটি কোটি টাকার স্বপ্ন পূরণ হবে না। তো আপনার কাছে আরেকটু অন্যভাবে একটু জানতে চাই, সেটি হচ্ছে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়েছে, এখন এটার প্রভাব তো বেসরকারি খাতের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের ক্ষেত্রেও তো মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে, তাই না? তারাও প্রত্যাশা করবে যে বেসরকারি খাত যারা আপনারা উদ্যোক্তা ব্যবসায়ী যারা আছেন তারাও তাদের বেতন বাড়িয়ে দেবেন, বা এরকম একটা প্রত্যাশা তাদের মধ্যে থাকতেই পারে। তো এইটার কি প্রভাব পড়বে আপনি মনে করেন? এটার প্রভাব তো আছেই। আপনি আজকে সরকার কেন বন্ধ ইন্ডাস্ট্রিগুলিকে প্রণোদনা দিতে হচ্ছে, কারণ ব্যবসায়ীরা এফেক্টেড হয়েছে, এটা সকলেই অনুধাবন করেছে যে এটাকে ঘুরে দাঁড়াতে হলে এদেরকে সচল করতে হবে। সেই সচল করাটা যাতে, যেই উদ্দেশ্যটা যাতে সফল হয়, এটা যাতে প্রপারলি, আমি যে অভিযোগগুলি করলাম সেই অভিযোগের মধ্যে না আসে, যাতে প্রপারলি ভুক্তভোগী কোম্পানিগুলি এই সুযোগ সুবিধাগুলি পায়, কোম্পানিগুলি ঘুরে দাঁড়ায়, অর্থনীতির চাকা ঘুরে দাঁড়ায়। আজকে তো ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, তারা বেতন ভাতা বাড়াবে কোত্থেকে? আমরা তো জানি আমাদের প্রাইভেট সেক্টরের বেতন ভাতা এমনিই বেশি থাকে, আমরা বেশি দেই বলেই তো আমাদের এখানে যে সবাই জয়েন করে। ভালো ভালো মেধাবী লোকজন তো প্রাইভেট সেক্টরেই কাজ করে। ইদানিং তো দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তাদেরই বেতন বেশি বাড়ছে। এখন সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ছে, এখানে তো লস নাই, আমাদের লোকসান আছে, আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কেমন করে বাড়াবো? তো আমাদের তো এখন ঘুরে দাঁড়াতে হবে। তাহলে সমাধান কি? আপনারা সমাধান হলো কি ব্যবস্থা নিলে আপনারাও এই যে উদ্যোগগুলি দেওয়া হচ্ছে, যে প্রণোদনাগুলি দেওয়া হচ্ছে, যেই প্রজেক্টগুলি ভালো কোম্পানি যেগুলি বসে গেছে, তার কারণ আমাদের এই 6 বছরে এই করোনা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের ক্যাপিটাল ছোট হয়ে গেছে। আমার ব্যাংকগুলির সমস্ত টাকা, আমার লোনগুলি ছিল টাকায়, কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়াতে 40% কমে গেছে। তারপরে এই ডলারের দাম বেড়ে যাওয়ার ফলে কিছু লোকসান হয়ে গেছে। এই যে কমে গেছে, কোনো কোম্পানিকে এই ব্যাংকগুলি সেইভাবে আর ফাইন্যান্স করে নাই। এই ফাইন্যান্সগুলি যদি করে দেয়, ফেয়ারলি ব্যাংকগুলি যাতে করতে পারে, সরকার তো বাংলাদেশ ব্যাংক তো করবে না। আমার যেই ব্যাংকগুলির সাথে আমি কাজ করছি, যেই ব্যাংকগুলি আমাকে চিনে, দীর্ঘদিন তাদের সাথে যে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে ব্যবসা করে আসছি, সেই ব্যাংকগুলি ওই ফান্ডগুলি যদি পায়, প্রত্যেকটা গ্রাহককে যদি দেয়, এই কোম্পানিগুলি যদি ঘুরে দাঁড়ায়, এই যে 4 বছর 2 বছর যে সরকার বলছেন, এটা স্বাভাবিক, রাতারাতি এটা পরিবর্তন সম্ভব না। আপনি এটা ম্যাজিক তো না, 2 বছর সময় তো মিনিমাম লাগবেই। সেই সাথে এই কোম্পানিগুলি যদি ঘুরে দাঁড়াতে পারে, সরকারের যে কর্মপরিকল্পনাগুলি আছে, এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি যদি শুরু হয়, তাহলে এই কোম্পানিগুলিও ঘুরে দাঁড়াবে, দেশের অর্থনীতির চাকাও ঘুরে দাঁড়াবে। কিন্তু প্রথম শর্ত হলো যে আপনার এইগুলি যাদের দিয়ে প্রয়োগ করবেন, তাদেরকে আন্তরিক করে নিষ্ঠাবান লোকজন দিয়ে করাতে হবে। না, আপনি বলছিলেন যে আপনাদের ব্যবসার খরচ বেড়েছে, ব্যবসা বাণিজ্য নাই, যে কারণে আপনাদের এমপ্লয়িদের বেতন ভাতা বাড়ানোর ইচ্ছা থাকলেও আপনারা করতে পারছেন না। তো সরকার আপনাদের জন্য আসলে আর কি করবে? যেমন আমরা তো সম্প্রতি দেখেছি যে 60,000 কোটি টাকার একটা প্রণোদনা তহবিল বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে। তারপর বন্ধ কলকারখানাগুলো চালু করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে। তারপর বিভিন্ন সেক্টরে ঋণ সুদের হারটাও কমানোর চেষ্টা আছে। বাজেটে এসএমই খাতেও প্রায় 2,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। তো তারপরও কি হবে কি না, বা আরো কিভাবে হবে না, এই প্রশ্নের উত্তরটি আপনি দেবেন। আরেকটি বিরতি নিচ্ছি দর্শক, এবার নিচ্ছি আরেকটি বিরতি। আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি শাহরিয়ার স্টিলস মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলমের সঙ্গে। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আমি প্রশ্ন করেছিলাম, আপনি বলেছিলেন যে ব্যবসার অবস্থা খারাপ, বিনিয়োগের স্থবিরতা। তো আমি বলেছিলাম সরকার তো 60,000 কোটি টাকার একটা প্রণোদনা তহবিল দিয়েছে, তারপরেও আপনাদের আসলে এই প্রণোদনার টাকাগুলি যাতে প্রপারলি অ্যাফেক্টেড ব্যবসায়ীরা পায়, এই জন্য এই ফান্ডগুলি যেইভাবে করা হচ্ছে, ওই বাংলাদেশ ব্যাংক তো জানে না কোন ব্যবসায়ীটা ভালো কোন ব্যবসায়ীটা খারাপ, কোন ব্যবসায়ীটা সত্যিকারের যেই এই প্রণোদনা পাওয়ার যোগ্য। এইগুলি তফসিলি ব্যাংক যাদের কাছে এই ক্লায়েন্টগুলি আছে, আমি যেই ব্যাংকের সাথে কাজ করি তারা আমাকে চিনে, বা অন্যরা যেই ব্যাংকগুলিতে কাজ করে, বিশেষ করে বেসরকারি ব্যাংক যেগুলি ভালো ব্যাংক আছে, তাদের পরীক্ষিত কাস্টমার যারা এইরকম বিপদগ্রস্ত হয়ে গেছে তাদেরকে সুরক্ষা তারাই দিতে পারে। তারা দায় দায়িত্ব নিয়ে এই ফান্ডগুলি যদি তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়, প্রপারলি জায়গায় যাবে। এগুলো তো ব্যাংকের মাধ্যমে ডিস্ট্রিবিউট হবে না? হবে, কিন্তু ওইটা ওই বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন নিয়ে তারপরে হবে। কিন্তু ওইখানে যে যদি ওই যে কমিশন বাণিজ্য আবার হয়ে যায়, তাহলে তো ভালো কনজিউমার পাবে না। আমি তো এমনিই অ্যাফেক্টেড, আমি তো ওখানে 5% আগে দিয়ে আমারটা নিয়ে আসতে পারবো না। ওখানেও কি কমিশন বাণিজ্য শোনা যায়, এটা শোনা যায়। তো এইগুলি হলে তো এই সত্যিকারের অর্থে উদ্যোক্তা ইনিশিয়েটিভটা যাদের জন্য করা তারা পাবে না। তো যাতে পায় সেইভাবে প্রপারলি অ্যারেঞ্জমেন্টটা হওয়া উচিত। আর এই যে অন্যান্য ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমাদের বিদ্যুতের দাম না বাড়িয়ে কিভাবে এখন সাশ্রয়ী, মানে অন্যান্য দিক দিয়ে কিভাবে সাশ্রয় করে কমানো যায় সেই চেষ্টা করতে হবে। তারপরে ব্যবসায়ীদের মধ্যে যাতে আমার এমবিআর এর কর্মকর্তা যারা আছে, নিবর্তনমূলক যে আইনগুলি আছে, এটা তো একটা জেনারেলি কিছু পলিসি দিয়ে আমাদেরকে সেভ করার চেষ্টা করতেছে। আর ভিতরে যেই কাজগুলি আছে সেগুলিও ডিপলি যদি আমাদের সাথে আলোচনা করে সমাধান করে, আমরাও ওয়ে আউট করে দিতে পারবো কিভাবে রেভিনিউ সমাধানটা আসবে। আরেকটি কথা বলি, আপনি বলছিলেন যে প্রণোদনার তহবিল পেতেও টাকা পয়সা ছাড়া প্রণোদনার তহবিল মেলে না, কমিশন বাণিজ্যের কথাও বলছেন। তো এখন আবার দেখা যাচ্ছে যে কথাটি আপনি বললেন যে এনবিআর এর চেয়ারম্যান পদে নিয়োগ পেতে 300 কোটি টাকার চুক্তির খবরাখবরও আসছে। আরও বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংকের এমডি হওয়ার ক্ষেত্রেও টাকা পয়সা দিয়ে অনেকে চুক্তি করছেন। তো এই যে বিষয়গুলো, তো তার মানে কি কালো টাকার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কি সব হচ্ছে? এখানে আসলে ধারণা, পুরনো ধ্যান ধারণাটা রয়ে গেছে যে এখানে গেলেই আমি হাজার হাজার কোটি টাকা আবার রোজগার করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর অ্যাক্টিভিটিসগুলি দেখে উনি এই ব্যাপারে খুব সিরিয়াস। তো আশা করি এইটাকে কিন্তু আমি কিন্তু এই যে এনসিপির দলগুলির যে তাদের যে অপবাদগুলি যেগুলি আসতেছে, তাদেরকে কিন্তু এইভাবে সুযোগ দিয়ে তাদেরকে এই ব্লেমটা স্বীকার করা হয়েছে। এই সরকারও যাতে এইরকম ভিকটিম না হয়, কিছু কিছু বিতর্কিত নিয়োগগুলি এই সরকারকে বিতর্কিত করে দিচ্ছে। আমরা চাইব সরকার, প্রধানমন্ত্রী এগুলি সিরিয়াসলি দেখবেন, এই ধরনের নিয়োগগুলি যাতে না হয়। যোগ্য লোককে যোগ্য জায়গায় বসান। সুশাসন প্রতিষ্ঠিত করতে গেলে পয়সার বিনিময়ে কোনো লোক নিয়োগ করে বসানো যাবে না। প্রয়োজনে উল্টা পয়সা দিয়ে এক্সপার্ট আইনা, সৎ লোক আইনা বসাইতে হবে। তাদেরকে সম্মান দিয়ে বসাইতে হবে। টাকা পয়সার জন্য ওইসব লোক আসে না, সম্মান পেলে তারা আসে। তো ওই ধরনের লোকগুলিকে যোগ্য জায়গায় যদি বসান, আপনার যদি শত্রুও হয়, বুদ্ধিমান শত্রু হইলে আপনার মাথায় বাড়ি দেওয়ার আগে একটা চিন্তা করে দিবে, আপনার মাথাটা ফাটবে না, আপনাকে শুধু একটু ভয় দেখানো যাবে। কিন্তু আর ওই রকম হইলে সে একবারে মেরেই ফেলবে। তাই আপনারা এগুলি সতর্কতার সাথে নেবেন। কাজগুলি ইনিশিয়েটিভ নিলে আসলেই বাজেট আন্তরিকতার সাথেই করেছেন। আমরা বলবো অনেক দিক দিয়েই ছাড় দেওয়ার চেষ্টা করেছেন। আমরা আবারও বলবো ভ্যাটের যেইটুকু আমাদের মূল্য বৃদ্ধি হয়েছে এইটুকু কমিয়ে দিলে দেশের খুব একটা বড় ক্ষতি হয়ে যাবে না, কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কের একটা গতি ফিরে আসবে। এমনি বিদ্যুতের দাম বেড়ে গেছে, ইচ্ছা করলেই তো আর বিদ্যুতের দাম কমানো যাবে না, কিন্তু এফিসিয়েন্সি দিয়ে এগুলিকে আরও বাড়তে হবে। আমরা এখনও গ্যাস পাচ্ছি না, গ্যাসের ফ্লো নাই। এই গ্যাসটাকে আমাদের সঠিক করতে হবে। পুরনো সঞ্চালন লাইন যেগুলি আছে এগুলি অনেক জায়গায় লিকেজ আছে, সেগুলি দিয়ে অনেক অপচয় হচ্ছে। এই লাইনগুলিকে পরিবর্তন করে নতুন লাইন করলেও অনেক অপচয় কমে যাবে। আপনারা কি এখন বিদ্যুৎটা পাচ্ছেন? আমরা বিদ্যুৎটা কম বেশি পাচ্ছি। বিদ্যুতের এখনো একদিন পুরো দিন বন্ধ রাখতে হয় বলে গিয়েছিলেন যে পাচ্ছেন না, আগে পাচ্ছিলাম না, এখন পাচ্ছি। কিন্তু এখন সপ্তাহে একদিন টোটালি 24 ঘন্টা আমার বিদ্যুতের জন্য বন্ধ রাখতে হয়। এইটা তো একটা ইন্ডাস্ট্রি বন্ধ রাখতে পারে না। আমার এখানে কোনো সিস্টেম লস তো নাই। হ্যাঁ, আমাদের তো একটা বাৎসরিক ডিমান্ড আছে। আমার ফ্যাক্টরি একটা
কতটুকু চললে আমি সারভাইভ করতে পারবো, সেটার একটা লিমিটেশন আছে। এই জিনিসগুলি তো ওভারকাম করতে হবে। গ্যাস আমাদের যোগান দিতে হবে। আমরা চেষ্টা করতেছি গ্যাসের ব্যবহার কমিয়ে কিভাবে চলা যায়। আমরা যেগুলি কম্পোজিট আছে, একবারে বিলেট থেকে রড তৈরি করি, সেখানে আমরা একেবারে গ্যাস ছাড়াই করি, কিন্তু যার হিটিং ফার্নেস দিয়ে করতে হয় তার তো গ্যাস লাগবেই। তো এগুলি অপচয় কমাতে হবে, এফিসিয়েন্সি বাড়াতে হবে। জি, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই বাজেট নিয়ে আপনার আর কি বলার আছে, যে কোন জায়গাটিতে আসলে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত? এবং সবচেয়ে বড় গুরুত্ব দিতে হবে আমার ওই সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য। যেইগুলি হচ্ছে না কেন, এইগুলি যাতে জনবান্ধব ওয়েতে প্রয়োগ করা হয়, আমাদের ব্যবসায়ীদের হয়রানি করার জন্য যাতে না হয়, ফ্যাসিলিটেট করা হয়। আর এইটার জন্য প্রথম শর্ত হলো সিনসিয়ার, আন্তরিক, নিষ্ঠাবান লোকজনকে সঠিক জায়গায় বসানো। তো আপনারা আশা করছেন যে, আপনারা আশাবাদী হচ্ছেন কতখানি? না, অবশ্যই আমরা অর্থমন্ত্রী তো আশাবাদী। আশার কথাই আমরা জানিয়েছেন। আমরা অর্থমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, উনি আমাদের বলেছিলেন এবার আমরা কমাতে পারবো না, তবে বাড়বে না এইটুকু। তো যেইটুকু বেড়েছে আমরা আশা করি অর্থমন্ত্রীর সাথে দেখা করলে, প্রধানমন্ত্রীর নজরে আসলে উনি নিশ্চয়ই এইটুকু, সারা পৃথিবীতে স্টিলের উপরে ভর্তুকি দেওয়া হয়, তার কারণ আপনার যতগুলি উন্নয়নকল্প আছে সব জায়গায় স্টিলের ব্যবহার আছে, এগুলির সাথে সেইটাও এফেক্ট হবে। তাই এখানে 800 টাকা কমিয়ে দিলে এটার 2000 টাকার এফেক্ট কমে যাবে মার্কেটে। তো আমরা আশা করি এইটুকু কারেকশন করতে সরকারের অসুবিধা হবে না, তার কারণ এই ব্যয়টা ইনডাইরেক্টলি সরকারের উপরে যে এই চাপবে, 60%, 40% প্রাইভেট সেক্টরে চাপবে। জি, আমরাও আশা করি যে সরকার যাতে এই ভ্যাটটুকু যাতে বিবেচনা করেন, তাহলে দেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন গতি আসতে পারে। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।